আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে আমি আবু মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন লেসন 22। ভাবতে পারেন যে কি এত প্যাচাল পাচ্ছে একই জিনিস নিয়ে কিন্তু জানেন এগুলো না সত্যিকার অর্থে অনেক ইম্পর্টেন্ট। আপনি যত এই জিনিসগুলো সম্পর্কে গবেষণা করবেন, একটু ভাববেন, চিন্তা করবেন, হয়তো আপনি ভাবতেন আগে থেকেই, কিন্তু এইবার হয়তো আরেকটু বেশি ভাবছেন, এই জিনিসগুলো নিয়ে আরেকটু বেশি চিন্তা করছেন। এই যে একটু বেশি চিন্তা করছেন, একটা ঘটনার আগে পরে ভাবছেন কিভাবে রেডি হতে হয়, কিভাবে কথা বলতে হয়, এইগুলোই আপনাকে ধীরে ধীরে সাকসেসফুল বানাবে। কারণ নলেজ হচ্ছে ক্রিয়েট করে ডিফারেন্স, মানে নলেজের কারণে কিন্তু আপনি আরেকজন মানুষের থেকে ডিফারেন্ট হবেন। আর সেই নলেজগুলো নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে আসছি এখানে। আচ্ছা, লেসন 22 দেখুন নামটা কি, হাউ টু এমব্রেস ফেইলার। ওই যে বলে না, একবার না পাইলে দেখো শতবার, সেই জিনিসটা এখানে আমরা এই কোর্সে যা যা শিখছি, এই কোর্সের ক্লাসগুলো করার ফলে আপনার মধ্যে নলেজ তো গেইন হচ্ছেই, আপনি কনফিডেন্ট হচ্ছেন এবং আপনার চোখ কান খুলে যাচ্ছে স্বাভাবিকভাবেই। আপনি আরো বুঝতে পারছেন, ফোকাসড হতে পারছেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যান্সার করবেন, কোন জব কিভাবে টার্গেট করতে হয় সেটা আপনারা সম্পর্কে জানলেন। কিন্তু আবার এটাও সত্যি কথা যে সবকিছু জেনে বুঝে সুন্দর করে অ্যাপ্লাই করলেও কিন্তু যে আমার জব হয়ে যাবে তা কিন্তু না। এটা একটা বিরাট কিন্তু একটা মানে একটা সত্যিকার অর্থে কিন্তু এটা একটা কঠিন বাস্তব যে আমি ভালো, আমি যোগ্য, কিন্তু তারপরও আমি অ্যাপ্লাই করলেই যে আমি কিন্তু 100% কনফিডেন্ট হয়ে বলতে পারি না যে আমি ডাক পাবোই। কারণ যারা রিক্রুটার থাকে, যারা এই হায়ারিং ডিসিশনটা নেয়, তারা আসলে অনেক কিছু ফ্যাক্টর চিন্তা করে তারপরে তারা ডিসিশন নিয়ে থাকে। তো সেখানে যে তাদের ডিসিশনটা কি, কারণ কি অনেক সময় থাকে যে ওরা নিজেরাই ভাবে, যারা হায়ারিং কমিটিতে থাকে, যে একে নেওয়া ঠিক হবে কিনা, এ করবে কিনা, এই বেতনে এ করবে কিনা, কয়েকদিন পরে হয়তো আবার এটা বলতে পারে, ওকে দেখে মনে হলো যে সে তো ভালোই পারে, কিন্তু আবার হচ্ছে দেখতে শুনতে আমার কাছে হয়তো ভালো লাগলো না, প্রেজেন্টেবল মনে হলো না। তো এই জন্য অনেক কিছু হতে পারে যেটার জন্য আপনি বা আমি রেডি থাকবো না। আমার এরকম হয়েছে, অনেক ইন্টারভিউ দিয়েছি, মনে হচ্ছে তো ভালোই হচ্ছে, আমি তো বেশ হ্যাপি ছিলাম, তারাও বেশ হ্যাপি ছিল, তারপর তো আর কোনো কল পাই না তো পাই না। তারপর হচ্ছে এরকম আবার অনেক জায়গায় হয়েছে যে ওরা চাচ্ছে কিন্তু আমি চাচ্ছি না। আবার সব জায়গায় এরকম হয়েছে যে সবকিছু ভালো লেগেছে, আমার অ্যান্সার তাদের ভালো লেগেছে, তাদের অফিসে আমার ভালো লেগেছে, কিন্তু স্যালারিতে মিলছে না বা দূরত্ব বেশি হয়ে যাচ্ছে। তো এরকম না বিভিন্ন ফ্যাক্টর থাকবে, মানে আসলে একটা মানে সুইটেবল এত সহজে তো সবকিছু সুইটেবল হয় না। আপনার পছন্দ হতে হবে জবটা, কাজগুলো ভালো লাগতে হবে, অফিস ভালো লাগতে হবে, বেতনটাও ঠিক মতো পেতে হবে, এবং এই সবকিছু করে আপনার সারাদিনে একটা আনন্দও পেতে হবে। তো এইগুলো পাওয়া এত সহজ যেহেতু না, তার মানে এটা পাওয়ার জন্য অনেক কাঠ খড় পোড়াতে হয়, অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হয়, অনেক কিছু ফেস করতে হয়। তো অনেক জায়গা থাকবে যে সবকিছু ভালো হওয়ার পরও হয়তো বা ডাক পেলেন না। তো সেই ক্ষেত্রে আপনার ফেইলারটা বা ওই টেম্পোরারি সেটব্যাকটা আপনি কিভাবে সামলাবেন, কিভাবে আপনার একটা কাঙ্ক্ষিত জব হলো না কিন্তু আপনার খারাপ লাগছে, সেই খারাপ লাগা থেকে কিভাবে নিজেকে কাটিয়ে উঠবেন, সেটা নিয়ে হচ্ছে এই লেসনটা। আচ্ছা, তাহলে দেখি কি আছে লেসন 22 বা আমাদের এই লেকচার 22-তে, হাউ টু এমব্রেস ফেইলার, যে ব্যর্থতাকে কিভাবে কাছে টানতে হয়, বা ব্যর্থতা থেকে আমি কিভাবে ব্যর্থতাকে জড়িয়ে ধরবো, কিভাবে ব্যর্থতাকে আমি কাছে টেনে সেখান থেকে আসলে আমি কিভাবে কি শিখবো, মানে ব্যর্থতাকে ওয়েলকাম করব কিভাবে। কারণ আমাদের ওয়েলকাম করতে হবে, আমি যে সবসময় সফলকাম হব তা না, কিছু সময় আমার ব্যর্থতা আসবে। এখন ব্যর্থতা আসলে আমি সেটা মানলামই না, স্বীকারই করলাম না, ভাবতেই চাচ্ছি না, এটা নিয়ে আমি চিন্তাই করতে চাচ্ছি না, তাহলে ভুল। ব্যর্থতা কেন হলো, ব্যর্থতার পিছনে কি কারণ থাকতে পারে, ব্যর্থতার রিজন গুলো নিয়েও অ্যানালিসিস করা উচিত। তাহলেই এটা কি বলা হচ্ছে ব্যর্থতাকে ওয়েলকাম করা বা ব্যর্থতাকে কাছে টানা, তাহলে হবে আমি এখান থেকে শিখতে পারবো। আচ্ছা, তো কিভাবে সেই জিনিসগুলো করা যায় আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ভিউ দ্য হোল সিচুয়েশন পজিটিভলি। খেয়াল করুন, আপনার জব হলো কি হলো না, আপনার কেমন অবস্থা, কি করছেন না করছেন, আপনি পুরো সিচুয়েশনটাকে পজিটিভলি দেখেন। কারণ কি, আপনি যদি শুরুতেই নেগেটিভ হয়ে যান যে ও আচ্ছা ওর তো কানেকশন ছিল ভাই, আমার তো কানেকশন নাই, হবে না। হ্যাঁ নিশ্চয়ই তার কানেকশন ছিল, লিঙ্ক আপ ছিল, মামা চাচার ফোন ছিল, হয়তো বা টাকা দিয়েছে, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। মানে যখন নিজে ভালো করার পরও হয় না, তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে নেগেটিভ ধারণা চলে আসে। তো নেগেটিভ ধারণাটা আসতে দিবেন না। মানে আপনি ব্যাপারটাকে পজিটিভলি দেখেন যে আমি গেলাম, অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউ কল পেলাম, পারফর্ম করলাম। হ্যাঁ, আমার থিঙ্কিং দিয়ে তো আর দুনিয়া চলবে না। আমি জব সিকার হয়ে আমি তো এটাই চাইবো যে যেখানে ভালো হবে সেখানে, আমার যেখানে ভালো লাগবে, যেখানে আমার পারফরমেন্স ভালো হবে সেখানে ওরা আমাকে ডাকবে।
এটা সেখানে আমার চাকরি হয়ে যাবে, এটা তো জব সিকার হিসেবে আমি তো ভাববো এটা, কিন্তু আমার ভাবনা দিয়ে তো আর দুনিয়া চলবে না। আমি ভাবলাম একরকম, আর হচ্ছে যারা ওখানে বসে আছে হায়ারিং ডিসিশন যারা নিবে, তাদের ভিউ পয়েন্ট, তাদের প্রায়োরিটি, তাদের কনসিডারেশন কিন্তু ভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক। সো আমার পারফরমেন্সের সাথে তাদের কনসিডারেশন সব মিলে গেলে তখন দেখা যাচ্ছে যে আমার একটা সম্ভাবনা থাকে, তার আগ পর্যন্ত কিন্তু থাকে না। সো আমি গেলাম, আমি ভালো করে অ্যান্সার করলাম, নিজেকে সুন্দর করে প্রেজেন্ট করলাম, শুদ্ধ ভাষায় কথা বললাম, তারপরে আমি একটা হ্যাপি ফিলিং দিয়ে এবং একটা হ্যাপি ফিলিং নিয়ে বাসায় ফিরলাম। এই পুরো প্রসেসটাকে এ পর্যন্ত আপনি পজিটিভলি নেবেন। আর হ্যাঁ, ভালো হলে আমরা ভেতরে ভেতরে সবাই আশা করব যে একটা কল পাবো যে আপনাকে সিলেক্ট করা হয়েছে, এটা একটা চূড়ান্ত আনন্দের বিষয়, আমার কেরিয়ারের যাত্রা শুরু হবে। তো এই হচ্ছে কথা, যে পুরো প্রসেসটাকে পজিটিভলি দেখবেন, আর যদি কোনো কল নাও আসে তারপরে পজিটিভলি দেখবেন, ভাববেন যে আপনার জন্য বেটার কিছু অপেক্ষা করছে। সিরিয়াসলি, এটা কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য কথা না, কারণ আপনি তো এমন হবে না, তাই না, যে অনেক কষ্ট করে লেখাপড়া করে অনেক কিছু আপনি জ্ঞান অর্জন করে চুপচাপ বসে আছেন একটা ঘরের মধ্যে, আপনি কোনো কাজ করছেন না, আপনি ইনকাম করছেন না, এরকম তো আর হবে না, তাই না? এরকম তো আমরা দেখি না। কিছু কিছু দেখি তারা নিজেদের হয়তোবা চেষ্টার ইফোর্টের কোথাও ঘাটতি থাকে, হয়তোবা কারো অ্যাম্বিশন থাকে না, কিন্তু আপনি যদি অ্যাম্বিশাস হন, আপনি যদি কোয়ালিফাইড হন, তাহলে আপনি ডেফিনেটলি নিজের স্বপ্ন পূরণে বিভিন্ন জায়গায় যাবেন, চেষ্টা করবেন। সো আপনি যদি এক জায়গায় না হয়, ডেফিনেটলি আপনাকে ভরসা রাখতে হবে যে এখানে না হলে আরেক জায়গায় হবে, এইটুকু ভরসা আপনাকে রাখতে হবে। আর কখন হবে, কোনটা হবে, এটা আমি জানি না, কিন্তু আমি জানি কি যে আমাকে অ্যাপ্লাই করে যেতে হবে, ভালো পারফর্ম করে যেতে হবে। তো এই হচ্ছে কথা। আমার পরিচিত একজন যে হচ্ছে 25টা ব্যাংকে অ্যাপ্লাই করার পরে 26 নম্বর ব্যাংকে তার জবটা হয়। এই হচ্ছে তার কাহিনী, কিন্তু সে কোনোবারই কিন্তু আশাহত হয়ে হাল ছেড়ে দেয়নি। হ্যাঁ, পরীক্ষা ভালো হলে যখন সে আশা করতো যে সে হয়তো একটা কল পাবে, কিন্তু সে যখন কল পেতো না তখন তার খারাপ লাগতো, কিন্তু সেই খারাপ লাগাটাকে সে এতটাই উপরে উঠতে দেয়নি যে তার চেষ্টাটা সে কমিয়ে দেবে এবং সে ব্যাপারটাকে নিয়ে উল্টা পাল্টা কিছু ভাববে। সে ধরে নিত যে তার হয়তো কোথাও ফল্ট ছিল, বা আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা পজিটিভলি নিলাম, আমি পরবর্তীতে আরেক জায়গায় অ্যাপ্লাই করি। যতদিন বয়স আছে, যতদিন ইচ্ছা শক্তি আছে, যতদিন সবকিছু আমার ফেভারে আছে, আমি অ্যাপ্লাই করতে থাকি, আমি ইন্টারভিউ দিতে থাকি, কোথাও না কোথাও তো অবশ্যই হবে। প্রথম দিকে আমার কনফিডেন্সের অভাব থাকবে, প্রথম প্রথম আমি কথা বলতে গেলে জড়িয়ে আসবে, ধীরে ধীরে এই জিনিসগুলো আমি ওভারকাম করব, আর ওভারকাম করার পরে আমার মধ্যে কনফিডেন্স চলে আসবে, আর সেই কনফিডেন্সটা, আমার সেই পারফরমেন্সটা, আমার চোখে মুখে আমার যে কথার যে ঝিলিকটা, এটা অবশ্যই রিক্রুটাররা বুঝতে পারবে, আর বুঝতে পারলে তখনই তারা আমাকে হাতছাড়া করতে চাইবে না। এইভাবে নিজেকে ভাবুন, এটাই হচ্ছে পজিটিভ, মানে ভিউ দ্য হোল সিচুয়েশন পজিটিভলি। তাহলে হবে কি, সাহস পাবেন, আপনি পরবর্তীতে আরেকটা জবের জন্য নিজেকে গুছিয়ে অ্যাপ্লাই করার আপনি চেষ্টা করতে পারবেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি, ফাইন্ড আউট ইউর এরর্স। আপনার কোথায় কোথায় ভুল থাকতে পারে আপনার দৃষ্টিভঙ্গি থেকে, সেটা নিয়ে গবেষণা করুন। যেরকম আমি বলছিলাম আপনাদেরকে যে আমার প্রথম ইন্টারভিউটা ছিল হরিবল, হরিবল ইন এ সেন্স যে আমি সব পেরেছিলাম, একটা পারিনি, আর ওই না পারার কারণে আমার পরের সময়টুকু খুব খারাপ গিয়েছে, দ্যাটস ওয়াই ইট ওয়াজ হরিবল। এবং ওখান থেকে আমি দুটো লেসন পেরেছি, যে মানে নিয়েছি যে সব পারবো এরকম কোনো কথা না, এটা আমাকে মেনে চলতেই হবে। আর একটা হচ্ছে যে একটা যদি আমি না পারি, তার মানে এই না যে সব শেষ হয়ে গেল আমার হাত থেকে। হ্যাঁ, অ্যাট বেস্ট কি হবে আমার কাছে, যে আমি এই চাকরিটা পাবো না, না পেলাম আরেক জায়গায় অ্যাপ্লাই করবো। চাকরি তো এটাই শেষ না, প্রতিনিয়ত আমাদের চারপাশে অসংখ্য প্রতিষ্ঠান আসে, তাদের ব্রাঞ্চ বাড়ায়, তাদের লোক দরকার হয়। আপনারা খেয়াল করলে দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রায় একটা কথা থাকে, রিক্রুটাররা লিখে যে জব সিকাররা বলে চাকরি নেই, আর আমরা যারা রিক্রুটার আছি তারা আমরা বলি যে বাজারে ভালো ক্যান্ডিডেট নেই। তাহলে সত্য কোনটা? এই কথাটা কিন্তু বেশ পপুলার, এবং এটা কিন্তু যার যার পার্সপেক্টিভ থেকে সত্যি। কারণ যে জব সিকার থাকে সে তো শুধু নিজের পার্সপেক্টিভ থেকেই দেখে যে আমি গেলাম, আমি ভালো কথা বললাম, তাহলে আমার হলো না কেন। এখানে যে আরো ফ্যাক্টর ইনভলভ থাকে আপনার আগে পরে, যে আপনার চেয়েও ভালো করে সবকিছু বলে আসতে পারে, সেটা তো অনেক সময় আমরা বুঝিও না। তারপরে হচ্ছে যারা রিক্রুটার থাকে তারা যে আবার কি ব্যাপারে চিন্তা ভাবনা করে কাকে নেবে, এটাও আমি জানি না। সো আমি যেহেতু তাদের ব্যাপারটা জানি না, আমি কি জানি, আমার দিকটা জানি। সো আমার চেষ্টায় কোনো ঘাটতি থাকলে, আমার কোনো ভুল থাকলে, আমার কনফিডেন্সের অভাব থাকলে, আমার নলেজের কোথাও গ্যাপ থাকলে, সেই জিনিসটা সেই জায়গাটাতে আমাকে রিকভার করতে হবে। হ্যাঁ, আমার আরেকটা জিনিস মনে পড়ছে, আমি আরেক জায়গায় অ্যাপ্লাই করেছিলাম, সেখানেও আমি কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ওই সময় পারিনি। এত অদ্ভুত ব্যাপার ছিল, আমার কনসেপ্টটা ওই সময় কেন জানি মানে মনেই পড়ছিল না, এবং আমি হয়তো মনে পড়লেও ভালো করে বোঝাতে পারছিলাম না, কারণ আমি ওই পয়েন্টটা জাস্ট খুব হালকার উপর ঝাপসা করে পড়ে গিয়েছিলাম, সামথিং লাইক দ্যাট। তো ইন্টারভিউ বোর্ডে সুন্দর সুন্দর কিছু প্রশ্ন আমার কাছে জানতে চাওয়া হয়, কনসেপ্টের ব্যাখ্যা জানতে চাওয়া হয়, আমি সবগুলোই পারি, ওই একটা জায়গায় আমি পারিনি, এরকম মনে পড়লো। এটা 9 সালের পরের ঘটনা।
তো সেখান থেকে আমি লেসন নিলাম যে আমাকে আসলে কোনো কনসেপ্ট, ওখানে আমার ফল্ট ছিল কি জানেন, যে আমি যখন ওই কনসেপ্ট গুলো পড়ছিলাম কিছু কনসেপ্ট আমি জাস্ট ইগনোর করে গিয়েছিলাম, আচ্ছা থাক এটা মনে লাগবে না, বা ধুর এটা পড়বো না, মানে নিজেই পণ্ডিতি করেছিলাম যে এটা মনে হয় ওইটা, মানে গুরুত্ব কম দিয়েছিলাম। এটাই ছিল আমার ভুল। দেখুন, বিবিএ লাইফে, এমবিএ লাইফে শত শত কনসেপ্ট, কত কিছু আছে, সব বাদ দিয়ে যেটা আমি বাদ দিলাম হয়তো, বা যেটা আমি গুরুত্ব কম মনে করলাম, সেই জায়গা থেকে আমাকে কোশ্চেন করলো। তো এই হচ্ছে কপাল, মানে এইভাবে আর কি হয়, নিয়মটা এরকমই যে আপনি, তখন বুঝলাম যে আসলে আমাকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, সবকিছু সম্পর্কে আমার একটা হালকা ধারণা হলেও রাখতে হবে। বাদ দিলে সমস্যা, যেটা বাদ দেবো দেখা যাবে সেখান থেকে জিজ্ঞেস করে, এবং সত্যি তাই হলো আমার সাথে। তো তারপর থেকে কনফিডেন্স আরো বেড়ে গেল যে না, এবার আমি এরকম করে চলবো, আমি আমার ফল্ট বুঝতে পারলাম। সো আন্ডারস্ট্যান্ডিং ইউর ফল্ট, ফাইন্ড আউট ইউর এরর্স, এটা কিন্তু আপনাকে সত্যি ইমপ্রুভড ভার্সনে নিয়ে যাবে। এরপরে আপনি যখন সব কনসেপ্ট ভালো করে জেনে যাবেন, ওই যে বলেছিলাম যে গুগলে সার্চ করে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস ভালো করে শিখে যাবেন, তখন আপনাকে কিছু জিজ্ঞেস করলে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথাই না, আপনি তো বুঝেই আসছেন, পড়েই আসছেন এই জিনিসটা। আচ্ছা, এবং তখন আপনার আরেকটা কনফিডেন্স কাজ করবে এইভাবে যে আচ্ছা এবার জিজ্ঞেস করেন, এবার আমি পারবো, আমি সব পড়ে আসছি, বা এবার আমি মোটামুটি জানি, আগের বারের চেয়ে এবার আমি আরো বেশি একটু ইমপ্রুভড ভার্সনে আসছি। সো নিজের ফল্ট গুলো চেক করে সেখানে ইমপ্রুভ করাটা কিন্তু আমার জন্যই ভালো। তারপরে হচ্ছে নাম্বার 3, দেখুন, রিচ আউট টু দ্য সিলেক্টেড ওয়ান। কে জিতলো, বা যেটা আগে বলেছিলাম যে কাকে রিক্রুট করা হলো, শুধু এক জবে না, আপনি তো যখন জব ইন্টারভিউ দেবেন বিভিন্ন জায়গায় দিতে থাকবেন। সো প্রত্যেকটা জবে আপনি আপনার সাথে আগে পরে যারা যাচ্ছে তাদের একটু কন্ট্যাক্ট নাম্বার রাখবেন, যেটা বলেছিলাম। সো যারা জিতে যাচ্ছে বা যাদের জব হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবেন, শুনবেন যে তাদের কেন হলো, মানে হোয়াট ওয়াজ দেয়ার স্পেশালিটি হুইচ ইজ মিসিং ইন ইউ, যেটা আপনার মধ্যে নেই, যেটা আমার মধ্যে নেই, তার মধ্যে ছিল। এটা আপনি যতগুলো উইনার জব হোল্ডার সম্পর্কে জানবেন, যত বেশি আপনি এই ধরনের যারা নির্বাচিত হয় তাদের সম্পর্কে জানবেন, তত বেশি আপনার নিজের মধ্যে কনফিডেন্স এবং নলেজটাও কিন্তু বাড়তে থাকবে, যে আচ্ছা ও তার মানে এই জিনিসটা প্রয়োজন না, আচ্ছা এটা তো আমার মধ্যে ছিল না, তার মানে এটাই দরকার বেশি, বা এটা এইভাবে বললে ভালো হতো, বা এটা এইভাবে করলে ভালো হতো, বা এই এক্সাম্পলটা তো আমি দেইনি। তো কারণ যারা ফাইনালি সিলেক্টেড হয়, যারা নিয়োগ প্রার্থীদের মধ্যে নিয়োগকর্তারা যাকে একদম ফাইনালি নির্বাচন করে, ডেফিনেটলি তাদের মধ্যে কিছু একটা পায় যেটা আমার মধ্যে পাইনি। তো আমার ওই জিনিসটা জানা দরকার যে উইনার যারা হলো তারা কেন হলো। তো এটাই বলছিলাম যে রিচ আউট টু দ্য সিলেক্টেড ওয়ান। এরপরে হচ্ছে টক টু ইউর ফেভারিট টিচার। আমি টিচার দেখে মনে করি না যে এই পয়েন্টটা দিয়েছি। এটা অ্যাকচুয়ালি হয়, মানে আমার স্টুডেন্টদেরকে দেখি যে, যেমন পরশু দিনই আমি আমার এক স্টুডেন্ট, সে এক জায়গায় অ্যাপ্লাই করেছিল এবং হি ওয়াজ হোপফুল যে তার হয়তো হয়ে যাবে, কারণ তাকে ওরকম পজিটিভ ভাইব সে দেওয়া হয়েছিল, এবং সে বলেছিল যে বোর্ডে 4 জন ছিল, তার মধ্যে 3 জনই খুব পজিটিভ ছিল, একজন মনে হলো যে একটু নট সো পজিটিভ। তো তারপরও সে হ্যাপি, যেহেতু সে মেজরিটি তার প্রতি হ্যাপি ছিল। কিন্তু অ্যাজ ইউজুয়াল সে ওই যে পরে আমার কথা মতো সে সবার সাথে খোঁজ খবর রাখে এবং জানতে পারে যে একজনকে সিলেক্ট করা হয়েছে, তাকে সিলেক্ট করা হয়নি। তো সে একটু দুঃখ পায়, এবং সে হয় না অনেক সময় মন খারাপের হলে যেটা হয় আমরা বুঝতে পাই না যে যাকে নেওয়া হলো সে কি আমার চেয়ে সুপেরিয়ার ছিল, কই আমার তো মনে হয় আমি তার চেয়ে ভালো ছিলাম, কি এমন ওর মধ্যে দেখলো যেটা আমার মধ্যে নাই। তো অনেক সময় এরকম মন খারাপ হতে পারে। মন খারাপ হলে তখন আমাদের, বা আমরা যখন ইমোশন ভর করে, তখন আমরা রেশনালি চিন্তা করতে পারি না, ইমোশনালি চিন্তা করি। তো ওর ওইটা হলো। তারপর সে আমাকে মেসেজ দিল, কল দিল, বেশ কিছুক্ষণ কথা বলে, আমি বললাম যে এটা কোনো ব্যাপারই না, এটা তোমার জন্য আরো একটা লেসন হলো, এবং তুমি কনফিডেন্ট থাকো যে তুমি তো ভালো ছিলে, তোমার সাথে যেটা হয়েছে এটা খুবই ন্যাচারাল। একটা ইন্টারভিউ বোর্ডে সবাই তোমার প্রতি প্লিজড হবে কেন? তুমি কি সুপারম্যান? তুমি কি সুপার হিউম্যান? তোমার মধ্যে কি মানে জাদু আছে যে আনন্যাচারাল কিছু আছে? ন্যাচারাল এটাই যে আমরা কখনোই সবাইকে হ্যাপি করতে পারবো না, ফ্যামিলিতেও না, কোথাও না। তো কি করতে হয় সেই ক্ষেত্রে, যে তোমার পারফরমেন্স তুমি করে যাবা, তুমি খেয়াল করো যে তুমি কোথাও কি আটকে গিয়েছিলা। তো বলে স্যার হ্যাঁ, আমার একটা প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয়েছিল যে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, এবং আমি এমন ভাবে দিয়েছি, বা কথাটা খুব মানে আমার নিজের কাছে আমার অ্যান্সারটা পছন্দ হয়নি। তাই বললাম যে এই যে দেখো, তোমার নিজের ফল্টও তো ছিল। তো তখনও বুঝলো যে হ্যাঁ স্যার এটাও হতে পারে। আমি বললাম যে এটাই হয়তো বা হয়েছে, তুমি এক জায়গায় আটকে গিয়েছো, সেখানে তুমি হয়তো একটা অ্যান্সার দিয়েছো যে অ্যান্সারে তুমি নিজেই হ্যাপি না, কিন্তু যাকে দেওয়া হয়েছে সে হয়তো সব অ্যান্সারই ভালো ছিল, তার হয়তো ওই অ্যান্সারটাও দুর্দান্ত ছিল। তো এভাবে আর কি যেটা হয় যে আপনাদেরকে বলছি যে আপনাদের প্রত্যেকেরই একজন পছন্দের টিচার থাকবে, যার কথা শুনতে, যার সাথে কথা বলতে ভালো লাগবে, এবং আপনি জানেন যে যাকে ফোন করে একটা সমস্যার কথা বললে সে আমাকে একটু সমাধান দিবে, বা সে একটা ভালো গাইডলাইন দিবে, সে আমাকে একটু কাউন্সেলিং করবে। তো তার সাথে কথা বলুন। হয় কি, আপনার যেটা হয় যে যে কোনো খারাপ লাগা নিয়ে, ফেইলিওর নিয়ে
আপনি যদি একাই বসে থাকেন তাহলে আপনার মাথা ওই শুধু ওটা নিয়েই ভাবাবে যে আমার সাথে এটা হলো, আমার সাথে সাইকোলজিক্যালি এটাই হয়। তো খারাপ লাগার মুহূর্তগুলো যদি আপনি ওরকম সুইটেবল কারোর সাথে, ভালো কারোর সাথে, যোগ্য কোনো ব্যক্তির সাথে কথা বলেন, শেয়ার করেন, সেই মানুষটা ডেফিনেটলি আপনার ফিলিংটা বুঝে যখন রেসিপ্রোকেট করবে, আপনাকে বুঝাবে, তখন আপনার মনে হবে যে হ্যাঁ তাই তো, আমি তো এভাবেও ভাবতে পারতাম, আমি এভাবে ভাবলাম না কেন। আসলে হয় কি, আমরা যখন স্যাড থাকি আমরা ওই স্যাডনেসের ভিতরেই ডুবে থাকি, তো তখন আমাদের আসলে ওটা থেকে বের হতে পাই না। তো এই জন্য বলছিলাম যে আপনার প্রিয় টিচার, আপনার কোনো পছন্দের বড় কোনো কাজিন বা রিলেটিভ, কোনো আঙ্কেল আন্টি যেই থাকুক না কেন, যে ভালো পজিশনে আছে বা যে জব করে, বা আপনার যে সিনিয়র, যে আপনাকে অনেক ভালো, আপনাকে পছন্দ করে, বিভিন্ন সময় গাইডেন্স আপনাকে দেয়, তার সাথে একটু কথা বলুন, দেখবেন অনেক ভালো লাগবে। প্রবলেমটা শেয়ার করলে দেখবেন যে সেও আপনার ভেতর থেকেই সুন্দর করে একটা রেসপন্স বের করছে এবং আপনার মন ভালো করে তারপরে সে ফোন ছাড়বে। আচ্ছা, এর পরের পয়েন্টটা অ্যাটলিস্ট ফার্স্ট পয়েন্টের মধ্যেই আমরা এটা আলোচনা করেছি, আবারও বলছি যে ডোন্ট অ্যাজিউম এনিথিং নেগেটিভ ইনস্ট্যান্টলি। মানে হুট করেই আপনি ভেবে নিয়েন না যে নেগেটিভ কিছু হয়েছে, যে ও ওকে তো নিবেই, ও মনে হয় আত্মীয় হয়, বা ওকে তো নিবেই, ও তো ওই ওনার, ধরো আমরা অনেকেই ভাবি যে হ্যাঁ দুজনের বাড়ি তো একই এলাকায়, সেও যেখান থেকে আসছে এও সেখান থেকে, হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম তো, মনে হয় ওই খাতিরে নিয়েছে, হয়তোবা পরিচিত হয়, হয়তোবা কাউকে দিয়ে ফোন করিয়েছে। তো এইভাবে নেগেটিভ ভাববেন না, কারণ আপনি তো জানেন না কি হয়েছে, এইভাবে হয়েছে না কিভাবে হয়েছে আপনি তো জানেন না। সো আপনি না জেনে কখনো নেগেটিভ কিছু অ্যাজিউম করবেন না, এটাতে আপনার ক্ষতি। কি ক্ষতি? আপনি যখন এরকম ভাববেন যে ও আচ্ছা আমার কি আর হবে রে ভাই, এই দেশে কি আর এখানে কি আর ট্যালেন্টের কোনো কখনো বিচার হয়, বা ট্যালেন্টের কি কখনো সুবিচার হয়? হয় না তো। যার মামা চাচা আছে, যে টাকা দিতে পারে, তারই হবে। এদিকে দেখা গেল আপনার চেয়েও ভালো পারফর্ম করেছে একজন, তারই হয়েছে স্বাভাবিকভাবে। তো আপনি যখন নেগেটিভ ভাবছেন তখন নিজের ভেতরে আপনার ফল্ট তো আপনার চোখে পড়ছেই না, উল্টো আপনি নিজেকে ইমপ্রুভ করারও চেষ্টা করছেন না, বরঞ্চ আপনি নেগেটিভ জিনিস ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন সাবকনশিয়াসলি, এবং এর ফলে আপনার মাইন্ড আপনাকে বোঝাচ্ছে যে আই ওয়াজ ফাইন, আই ওয়াজ অল ইন অল, আই ওয়াজ 100%, স্টিল ইট ডিড নট হ্যাপেন টু মি, সো দ্য ফল্ট ইজ নট উইদিন মি, ফল্ট ইজ উইদিন দেম। এইভাবে ভাবলে হয় কি, এটা অহংকার বেড়ে যায় এবং আপনার শেখার যে প্রচেষ্টা সেটা কমে যায়। আপনি যদি নিজেকে ভালো, অন্যকে খারাপ ভাবেন, তাহলে দেখা যাবে যে আপনি নিজেকেই তো ভালো মনে করছেন, তাহলে আপনার আর ভালো হওয়ার ইচ্ছা করবে না, আপনার নতুন কিছু জানার ইচ্ছা করবে না, আপনি তখন তাদেরকেই ভাববেন যে তাদের মধ্যে ভেজাল ছিল। সো এই জন্য বলা হচ্ছে যে নিজের লার্নিং এর যে আপনার গ্রোথ হবে একটা, সেই গ্রোথটাকে কখনো থামিয়ে দিবেন না। নেগেটিভ ভাবলে কিন্তু তখন মনে হয় যে আমার তো ভাই ঠিকই ছিল, তাদেরই সমস্যা, তারা নিশ্চয়ই এরকম ছিল, দেখে নিয়েছে। তো এই জন্য বলা হচ্ছে যে ডোন্ট অ্যাজিউম এনিথিং নেগেটিভ ইনস্ট্যান্টলি। হুট করে কোনো কিছু না জেনে না বুঝে নেগেটিভ কিছু ভেবেন না যে ও আচ্ছা ওই জন্য আমার হয়নি, তার হয়েছে, বুঝতে পারছি। তারপরে হচ্ছে জাস্ট কিপ ইমপ্রুভিং ইয়োরসেলফ। আপনার হাতে একটাই আছে, যেটা বলেছিলাম, যে আপনার নিজেকে ইমপ্রুভ করা। মানে আপনার ভুলগুলো কোথায় কোথায় ছিল সেটা বুঝে নিজেকে ইমপ্রুভ করেন। খেয়াল করে দেখেন তো আপনি ওই দিন আপনাকে দেখতে কেমন লাগছিল, ওই দিন আপনার উচ্চারণ কেমন ছিল, আপনি কি টেনশনে ছিলেন কিনা, আপনি রুড ছিলেন কিনা, বা আপনি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হাসাহাসি করছিলেন কিনা, বা আপনাকে দেখে ওরকম ইনফর্মাল মনে হচ্ছিল কিনা, বা আপনি সালাম দিয়ে গিয়েছিলেন কিনা, বা আপনার হেয়ার কাটটা খুবই মানে আনপ্রফেশনাল লুক ছিল, এরকম একটা স্টাইল ছিল কিনা। এরকম জিনিস নিয়ে ভাবতে থাকুন, আপনাকে নিজেকে নিজে ইমপ্রুভ করুন, যে আমার ওই জায়গায় হয়তো থাকতে পারে, আমি এখানে ইমপ্রুভ করব, আমার উচ্চারণটা আরেকটু আমি শুদ্ধ করব, আমার গলার, আমার যে ভয়েসটা, আমি সেটাকে আরেকটু স্ট্রং বানাবো। আমি এরপর কথা বলার সময় আগে যে যাকে নিয়েছে সে একটা এক্সাম্পল দিয়ে কথা বলেছে, আমি তো এক্সাম্পল দিয়ে কথা বলিনি, তো আমি এরপরে গেলে একটা এক্সাম্পল দিয়ে কথা বলবো। এইভাবে নিজেকে ইমপ্রুভ করতে থাকেন, এটাই বলা হচ্ছে যে জাস্ট কিপ ইমপ্রুভিং ইউরসেলফ, নিজেকে ইমপ্রুভ করতে থাকেন। আপনার হাতে এটাই আছে, আপনি এটাই পারেন, এবং এটা দিয়েই আপনার জন্য, এটার কারণেই আপনি ভালো কিছু হবে। লাস্ট ওয়ান হচ্ছে অ্যাপ্লাই ফর নেক্সট জব। পরবর্তী জবের জন্য অ্যাপ্লাই করুন। একটা জব ডান হয়ে গেল, ফেলিওর হলো, কোনো কারণে আপনি পেলেন না, বা কারণ বুঝতে পারলেন না, অনেক সময় নিজেকে অ্যানালিসিস করেও বোঝা যায় না, তখন এটাই বুঝবেন যে আপনার চেয়েও সুইটেবল কেউ একজন ছিল ডেফিনেটলি। তো তখন এটাই ভেবে নেবেন যে ডেফিনেটলি আমার চেয়েও যে সুইটেবল ছিল তাদের জন্য, বা যে বেটার অপশন ছিল তাকে তারা নিয়েছে। আমি তো সারা বিশ্বে বা যতজন 500 600 জন 100 জন 70 জন অ্যাপ্লাই করেছে, তার মধ্যে আমি বেস্ট, এটা আমি কেমনে বলবো? আমি কি বাকি 70 জনের সিভি দেখেছি? তাদের ইন্টারভিউ কেমন হয়েছে সেটাকে আমি জেনেছি? সো আমি যেহেতু জানি না, আমি আমার জায়গা থেকে ইমপ্রুভ করে যাই, এই ইমপ্রুভমেন্টের জোরেই একদিন আমি হয়তো বা একটা প্যানেলে সবার চেয়ে ভালো পারফর্ম করব। সেটা আমিও জানবো না, যারা আমার ইন্টারভিউ নেবে তারা জানবে। তো এইভাবে আপনি নিজেকে স্পিরিট হাই রেখে পরবর্তী জবের জন্য অ্যাপ্লাই করতে থাকুন। আপনার হাতে এটাই আছে, নিজেকে ইমপ্রুভ করা আছে, নিজের ফল্ট গুলো খুঁজে বের করা আছে, পুরো সিচুয়েশনটাকে পজিটিভলি দেখার যোগ্যতা আপনার থাকা উচিত, এবং হচ্ছে নেগেটিভ কিছু ভাবা উচিত না।
আর হচ্ছে যারা জিতে গেছে, যারা জব পেয়ে গেছে, তাদের সাথে যোগাযোগ করে জানবেন যে তাদের স্পেশালিটি কি ছিল। আপনার পছন্দের কোনো শিক্ষক, আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে কথা বলবেন, কষ্টটা শেয়ার করবেন এবং টিপস নেবেন তাদের কাছ থেকে, এবং নিজেকে ইমপ্রুভ করে পরবর্তী জবে অ্যাপ্লাই করতে থাকবেন। খারাপ লাগা পুষে রাখবেন না, বরঞ্চ সেখান থেকে লেসন নিয়ে নেক্সট জবের অ্যাপ্লাইয়ের জন্য মুভ অন করবেন। ঠিক আছে, ভালো থাকুন সবাই, চলে আসছি পরবর্তী লেসনে।